নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু আমরা এই মুহূর্তে খুব বেশি একটা ভালো নেই। হয়তো শারীরিক দিক থেকে ভালো থাকলেও মনের দিক থেকে কিন্তু খুব বেশি একটা ভালো নেই, যার কারণে কিন্তু এতদিন আমরা কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি বা কোনো ধরনের কোনো খবরও আপনাদের দিতে পারিনি। তার একটা মস্ত বড় কারণ আছে। আপনারা তো প্রত্যেকেই জানতেন যে আমরা দেখতেন মাঝে মাঝে আমরা বাড়িতে তো ভিডিও করতাম, মাঝে মাঝে কিন্তু মাসিদের বাড়িতেও যেতাম ভিডিও করতে। তো সেই যে মাসির বাড়ি যেতাম, সেই মাসি কিন্তু আজ আমাদের মধ্যে আর নেই। উনি বেশ কিছুদিন অসুস্থতায় ভুগেছেন, প্রায় 1 মাস বলবো না, 2-3 সপ্তাহ মতন। খুবই মানে খারাপ অবস্থা ছিল ওনার। অক্সিজেন মানে যতদিন যেখান থেকে খারাপ অবস্থা হয়েছে ওনার, সেইখান থেকে যে কদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, উনি কিন্তু অক্সিজেনের সাহায্যে বেঁচেছিলেন। কিন্তু লাস্ট মুহূর্তে আমরা ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, একটু একটু ঠিকঠাক হচ্ছিল, কিন্তু মানে শেষ মুহূর্তে এসে আর ওটাও হলো না। অক্সিজেন দিয়েও আর কোনো কাজ হলো না। তো এতদিনে ওনার কাজ বাজ ছিল, তো ওই বাড়িতেই তো বুঝতেই পারছেন একটা মানুষ পরিবার ছেড়ে চলে যাওয়া মানে সেটা কতটা কষ্টের। তো ওই জন্য আমরা ওখানে বেশিরভাগটা সময় থাকতাম, আর এই কারণে মন মেজাজও ভালো না, যার জন্য ভিডিও দিতে পারিনি। উনি আমার মাসি শাশুড়ি হন, আমার বরের নিজের মাসি। তো সত্যি কথা বলতে উনি মানুষটা এমনই ছিলেন, তো মানে প্রচুর কথা বলতে ভালোবাসতেন। যে কোনো মানুষের সঙ্গে ওনার মানে পরিচয় হতে 2 মিনিট সময় লাগতো না। এখনকার দিনে দেখবেন বাচ্চাদের, বেশিরভাগ বাচ্চাদের অনেক অনেক রকমের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। অনেক অনেক বাচ্চারাই এখন দেখতে পাই কি সেরকম একটা কথা বলতে পারে না, ওরকম কিন্তু আছে। তো সবাই বলতো কি ওই মাসিদের বাড়ি 2 দিন গিয়ে রেখে দিয়ে আসো, ওই বাচ্চাও কথা বলতে শিখে যাবে। উনি এতটাই কথা বলতে মানে ভালোবাসতেন আর লোকের সঙ্গে বলতেন। এখন এই যে এই কদিন নেই, আশেপাশে সব মানুষ বলছে যে এনার বাড়ির সামনে দিয়ে আমরা একটু চুপচাপ যেতে পারতাম না, গেলেই ডেকে ঢোকাতো বাড়িতে, আসো গল্প না করে চলে যাচ্ছ কেন, এরকম এরকম। তো মানুষের যখন জন্ম আছে, মৃত্যু তো তার অবশ্যই, মানে এটা আমরা জানি। তবুও মেনে নিতে তো কিছুদিন একটা সময় লাগে, আস্তে 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 ঠিক হয়ে যাবে। খারাপ লাগাটাও হয়তো আস্তে আস্তে থাকবে না। আর তার কথা যে সারা জীবনের মতো ভুলে যাব তা না, মনে পড়বে মাঝে মাঝে। কিন্তু এই কদিন যেরকম মানে বেশি বেশি করে মনে পড়ছে, হয়তো আর এতটা আস্তে আস্তে পড়বে না, যার জন্য আমরা এতদিন পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। আর বিশেষ করে আমার শাশুড়ি মাও খুব ভেঙে পড়েছেন অসুস্থতার সময়ে। উনি আমাদের এই পাশেই একটা ছোট নার্সিংহোম মতো বলা যেতে পারে, সেইখানে ভর্তি ছিলেন। মানে ওনার এতটাই শরীরটা অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ করে 2 দিনের মধ্যে। ওনাকে যে বাইরে কোথাও দূরে নিয়ে যাবে সেরকম অবস্থা ছিল না, যার কারণে এই কাছাকাছি যে ছোট নার্সিংহোম সেখানে ছিল উনি। আর একটু একটু ভালোর দিকে যাচ্ছিল, তখন ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে, এবার আপনারা বাড়িতে নিয়ে যান। আর ওইভাবে কি বলুন তো, একটা মানুষের সঙ্গে মানে তার সঙ্গে তো থাকতে হবে কাউকে না কাউকে। ওখানে সেরকম ওই যে হয় না অন্যান্য নার্সিংহোমে যেমন লোক থাকে, ওরকম ওরকম ব্যবস্থা নেই, যা বাড়ির লোককেই থাকতে হবে। তো 2 জন না থাকলেও ওনার সঙ্গে হচ্ছিল না। শেষে কি হচ্ছে, বাড়ির যারা আমরা মানে যাওয়া আসা করছিলাম বা যাচ্ছিল যারা, তারাই আরও অসুস্থ হয়ে পড়ছে। খাওয়া না ঠিকঠাক, ঘুম না। তো শেষে ডাক্তারবাবু বললেন যে আপনারা এবার বাড়ি নিয়ে যান। ওনার সত্যি কথা বলতে শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল। ভেতরের মানে ওনার ওপরের দিকে সব কিছুই ভালো ছিল, কিন্তু ভেতরের ফুসফুসের সমস্যা হয়ে গেছিলো, আরও বিভিন্ন রকম আরও অনেক অনেক সমস্যা হয়েছিল। কিডনিতে সমস্যা হয়েছিল, যার কারণে আর উনিও না খুব কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে মাঝে মাঝে কথা বলছিলেন। 1 সপ্তাহ মতো ওই নার্সিংহোমটাতে ছিল, আর বাড়িতে এসে 2 সপ্তাহ পুরোপুরি ছিল না। তার মধ্যেই গায়েও না বন্ধুরা ঘা বেরিয়ে গেছিলো। ওনাকে দেখে না আমাদেরই খুব কষ্ট হচ্ছিল। তা ওনার কতটা কষ্ট হচ্ছিল ভাবুন, ওনার নিজের শরীরে। তো এখন এইভাবে কদিন তো খুবই মনে পড়বে। আর আমরা তো তাও অন্য বাড়িতে, আমাদের বাড়িতে তো আর মাসিমণি থাকতো না, মাঝে মাঝে আসতো যেত। খুব জোর করলে আসতে চাইতো না, খুব জোর করলে হয়তো টেনে টুনে নিয়ে আসলে আসতো। যখন ভালো ছিল তখন যখন ভালো ছিল তখন কিন্তু না, উনি 1 মাস আগেও কিন্তু ওই যে আমার দেওরের বিয়ে হলো তখনও আমরা ওনাকে টেনে নিয়ে এসেছি ওই বাড়ি দিয়ে। বিয়েতে আসেনি, বলছে বিয়েতে অনেক লোক, বৌমা আমি যাব না, আমার তো বাথরুমে একটু সমস্যা, আমি যাব না। তা বলেছিলাম যে তুমি দিনের বেলা যাবে, বলছে না অনেক লোক, যেখানে অনেক লোক দেখবে সেইখানে আরও ঝামেলা বেশি। কিন্তু ওই বিয়ের পরে যেই একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা রান্না বান্না করেছিলাম, ওই দিন মাসিমণিকে কিন্তু আমরা জোর করে নিয়ে আসা হয়েছিল। উনি এসেছিলেনও, খুব আনন্দ করেছিলেন, মজা করেছিলেন। 4 বোন একসঙ্গে ছবি তুলেছিলেন। আপনারা একটা ঘটনা হয়তো জানেন না, আমাদের যেই ভাইয়ের বিয়ে হয়েছে, মানে যেই কাকা শ্বশুরের ছেলের বিয়ে হয়েছে, ওই যে আমাদের কাকিমা আর আমার শাশুড়ি, এরা কিন্তু 2 বোন, কাকা জ্যাঠার মেয়ে। সেই ক্ষেত্রে মাসিমণি একজন আছে, আরও এক মাসিমণি আছে, এরা 4 বোন হয়ে গেল। তাহলে
তো 4 বোনে মিলে কত সুন্দর একটা ছবি তুলেছে। তো যাই হোক, এইভাবে মানে উনি যে এত, ওই দিনেও দেখে কেউ বলেনি, সুস্থ মানুষ যেরকমভাবে হেঁটে আসে সেরকমই ভেতরে ভেতরে গাড়িতে স্কুটিতে করে বসিয়ে নিয়ে এসেছে, ওনার কোনো অসুবিধা হয়নি। তখনও কি আমরা ভাবতে পেরেছিলাম 15-20 দিন পরেই অসুস্থ হয়ে পড়েছে? তা তখনও কি আমরা কেউ ভাবতে পেরেছিলাম বলুন যে এই মানুষটা এখন সুস্থ আছে, হয়তো আর 1 মাসের মাথায় ওনাকে আর আমরা দেখতে পাবো না। তো এই সব বিষয় নিয়ে খুবই খারাপ লাগছে। আর ওই দিদি তো ওই বাড়িতে একা রয়েছে, কাজ বাজ মিটে গেছে, যারা এসেছিল তারা তো সবাই আবার চলে গেছে, ওদের কতটা খারাপ লাগছে। বিশেষ করে আমার বাড়ি এখন পুরো ফাঁকা, বিশেষ করে আমার শাশুড়ি মা আর ওই বাড়ির দিদি আর ছোটদা, ওরা খুব ভেঙে পড়ছে। মাসিমণিতে 2 ছেলে, বড় ছেলে এখানে থাকে না, এসেছিলেন উনি একটা জায়গায় কাজ বাজ করেন, যতই যাই হয়ে যাক কাজ বাজে তো ফিরতেই হবে মানুষকে। তা উনি ওইখানে কাজ বাজ সম্পন্ন করে আবার নিজের গন্তব্যে ফিরে গেছে। আর বাড়িতে ওই দিদি, ছোটদা, দিদি আর ওনার ছেলেই রয়েছে আপাতত। আমরা এখন প্রথম কদিন মানে সময় না হলেও আমাদের যেতে হবে, কিন্তু আস্তে আস্তে কি রোজ তো আর সময় হয় না, ওকে যা হবে ওই দিদিকেই একাকেই করতে হবে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সব কিছুই মানে পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হবে, শুধু সময় জন্য অপেক্ষা করতে হবে। সময় আসলে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। প্রত্যেক বছর আমাদের বাড়িতে তো পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, তা ফোন করে করে ডাকি। আমার শাশুড়িমা তো গন্ডগোল শুরু করে দেয়, মানে বকাবকি শুরু করে দেয়, তোর জন্য একটু বউরা আসতে পারে না আমাদের বাড়ি সকাল সকাল, রান্না বান্না হ্যান ত্যান থাকে, তুই আসতে পারিস না আমাদের বাড়ি, এই সব যা ভাই বোনের মধ্যে যা হয়ে থাকে। তাই এই বছর থেকে ওইগুলো আর হবে না। তুই এইসব মিলিয়ে মিশে না সবারই মনটা খুব খারাপ এখন। তার মধ্যে থেকেও আমাদের আবার কাজ বাজ শুরু করতে হবে সব কিছু। তো এইসবের কারণে এতদিন তো আমরা ভিডিও করতে পারিনি, সেটা আপনাদের সামনে বললাম। আর আমাদের জমির দিকেও না বন্ধুরা একদমই যাওয়া হয়নি এই কদিন। সেই ধানগুলো খুব মানে রোগ লেগে গেছে, তারপরে পোকা লেগেছে, মাজরা পোকা। এখন সকাল সকাল আজকে একটু মাঠের দিকে যাব, গিয়ে দেখবো ধানগুলোর পরিস্থিতি। তো দেখা যাক এখন কতদূর কি হয়, যাই এখন মাঠের দিকে। আর শরীরটাও সেরকম একটা ভালো নেই এই কয়েকদিন, এত মানে ছুটাছুটি খাটাখাটনি করে। তো আর এত সব কিছুর মাঝে তো মাঝখানে বৃষ্টিও হয়েছে 2-1 দিন, কিন্তু তার মধ্যেও ওনার কাজবাজ কিন্তু আমরা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। সমস্ত কিছু কাজ বলতে ওনার ঘাট কাজ, তারপরে ওনার মানে শ্রাদ্ধানুষ্ঠান মানে মন্ত্রপাঠ, এই সমস্ত সব কিছুই ভালোভাবে মিটে গেছে। আবার একটা ফুল নাও, আবার ফুল আদর করো, বলো জননী জনম ভূমিষ্ঠ মাতা স্বর্গাদপি গরিয়সী সদ্যপাতকম। আর ওনার উদ্দেশ্যে যে লবণ ভাতের 2টো আয়োজন করেছিলাম সেটাও ভালোভাবে মিটে গেছে। এই কয়দিন তো সবাই কাজবাজ করেছে, আর আমাদের এদিকটায় কি সব জায়গায় মনে হয় একই নিয়ম আছে। কোনো মানুষ মারা গেলে যারা কাঠুরিয়া থাকে মানে কাঠ ঠাট কেটে নিয়ে যায়, যারা ওনার দাহ করার সময় সঙ্গে থাকে, বা 10-এর মুখে যতদিন না পর্যন্ত মাছ তেল এইসব জাতীয় খাবার মানে আগে না 10-এর মুখে না দিয়ে বাড়ির লোক কিন্তু খায় না। এই কদিন যে পালন টালন করলো, তো সেসব করা ঠরা হয়ে গেছে। ওনার কাজবাজও খুব ভালোভাবে মিটে গেছে। উনি যেহেতু তো আমাদের মাসি হন, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অসৌচ পড়ে না, কিন্তু তবুও না বন্ধুরা ওদের সাথে সাথে আমরাও এই কদিন সেরকমভাবে ভালো মন্দ যে কিছু বাড়িতে খাবো এনে সেইটা হয়নি। মন ভালো না থাকলে তো মানুষের কোনো কিছুই ভালো লাগে না। তো সব কিছু আস্তে আস্তে তো পাল্টে যাবে জানি, আমরা আবার ধীরে ধীরে চেষ্টা করব, যেমন আপনাদের রান্নাবান্নার ভিডিও দিতাম, দেওয়ার চেষ্টা করব। এরপরে আস্তে আস্তে সব কিছু আরেকটু নর্মাল হোক। এখনও তো কাজবাজ মানে হয়তো আনুষঙ্গিকভাবে মিটে গেছে, কিন্তু বাড়ির তো কিছু কাজবাজ থাকে, সেইগুলো মিটলে আস্তে আস্তে আমরা আবার আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করবো। তুমি যে বলছিলে মেশিন ভালো নেই, স্প্রে হবে না ওটা নাকি? মেশিনটা বার করে দেখতে হবে, আগের দিন একটু ডিস্টার্ব করছিল। এই তো মেশিন, ধরো দেখি। এই কিন্তু বন্ধুরা আমার স্প্রে মেশিন, আমি একটু দেখাই। কিচ্ছু নেই না, এটা ব্যাগ, ব্যাগের মধ্যে কটা এটা ব্যাগ আর এই স্প্রে মেশিন, আর এর সঙ্গে একটা ব্যাটারি আছে, সেটা ঘরে চার্জ বসানো। আর এই যে স্প্রে যে ডান্ডা, সিম্পল একদম।
আগে একবার আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এইভাবে দেখাইনি, স্প্রে করার সময় দেখেছিলাম। তো একটুখানি চেক করব বালতিতে জল তুলে, যদি ঠিক থাকে ঠিক, না থাকলে আমি ঠিক করে নেব, মাটি নিয়ে যাবো। হ্যাঁ, বানিয়েছে যখন, এর তো সৃষ্টি তোমার হাতে, তা ঠিকও করতে পারবে। এই যে দুটো ব্যাটারি, এই ব্যাটারি দুটোই ওই স্প্রে মেশিনের জন্য ব্যবহার করি। এই ব্যাটারিগুলোও কিন্তু আমার নিজের হাতে বানানো। হ্যাঁ, ওই যে ছোট ছোট লিথিয়াম আয়ন সেলগুলো কিনে। অনেকক্ষণ চলে কিন্তু, এইটুকু দেখতে এইটুকু হলে কি হবে। একটা নিয়ে যাই যদি, হুম। প্রায় একটা ব্যাটারিতে 2.5 বিঘের কাছাকাছি হয়ে যায়। আজকে দেবো একটু পোকার ওষুধ দেবো, পোকা লেগেছে ধানে, আর তার সঙ্গে একটু ভিটামিন দেবো। এই যে এটা তো মোটর, এই যে লম্বা মতো এরকম একটা মোটর আমাদের এই পুকুর ঘাটের ওইখানে ছিল। ওইখানে ওই পুকুরের ঘাট ঠাট নেই তো ভালো, তার জল ঠাল তুলে আমরা ওটা দিয়ে থালা বাসন টাসন ধোয়া অন্যান্য কাজ বাজও করতাম। তো সে বাড়ি ছিলাম না বন্ধুরা, কার আবার দয়া হয়েছে, সে চুরি করে নিয়ে চলে গেছে মোটরটারে। দাম কিন্তু বেশি না, কিনে আনলে হয়ে যায়, বা আমার কাছে চাইতে পারতো, আমি দিতাম তাকে। চাই যে তো তোমার, দেখো চেক করে জলে কিনা। তো মোটর চলছে কিন্তু জল উঠছিল না, ময়লা ফয়লা বেঁধেছে কিনা। মোটরের ভিতরে চলছে, আওয়াজ হচ্ছে। ওই যে ব্যাগের মধ্যে একটা জলের ড্রাম 10 লিটারের, এক পাশের খোলপার মধ্যে অ্যাকচুয়ালি 12 লিটারের ড্রামটা, হুম, একদম মুখে মুখে ভরলে 12 এই লিটার। পাশে মোটর আর ওই পাশে ইয়ে থাকে সুইচ টুইচ, এই ব্যাগের এই চেনটার মধ্যে ঢুকেছে। ওই সুইচটা হচ্ছে বন্ধ করবে, ব্যাস হয়ে যায়। আর এই যে ওষুধ, একদম কম দামের ওষুধ। এইটা দিয়ে মানে যে আগে ওষুধ, একবার একটা ওষুধ দিয়েছিলাম, যে ওষুধটা দিয়েছিলেন এর আগের বার, খুব ভালো ওষুধ। সব থেকে দামি ওষুধ মার্কেটের, হুম, ইনসিপিও। হুম। প্রায় 22 দিন মতো কাজ করেছে একটা ওষুধ, আর মোটামুটি 7-8 দিন টানলে আমার ধানের শীষ বেরিয়ে যাবে, ওই জন্য এইটা দিয়ে দিচ্ছি। এইটা 250 ml ওষুধ, দাম নিয়েছে 220 টাকা, হুম, আর এটা 120 ml ওষুধ, দাম নিয়েছিল 1500 টাকা। 3-4 বার দেওয়ার দিয়ে আমার একবার দেওয়া ভালো না? সারা জমিটা তো হেঁটে হেঁটেও খাটনি করে দিতে হচ্ছে। আর এখন আমাদের এদিকে স্প্রে করতে বিঘাতে 120-30 এরকম, কেউ 150, অনেকে হয়তো নেয়, জানি না আমি। 3 গ্রাম করে জল লাগে এক বিঘায়, এক 3 গ্রাম বিঘাতে জল 3 স্প্রে গ্রাম। করতে 120 টাকা নেয়। বাড়ির দিকে রান্না বান্না কাজ বাজ গুছিয়ে আমি একটু মাঠের দিকে আসলাম, দেখি কত দূর কি স্প্রে হয়েছে। হয়ে এসছে মনে হয়, প্রায় হয়ে গেছে সব। ও, ভাত খাই আসবা? আসলি তো হতো। চলো তা। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে, চলো খেয়ে। চলো খেয়ে আসি। ধানে যেমন পোকাও লেগেছে তুমি তেমন নাক বন্ধ করো। রোগও লেগেছে। বাবা, আজকে পিচ্ছির গন্ধ ওষুধটা। ধানে তো মাজরা পোকা লেগেছেই, তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ধান গাছের এই যে পাতার যে মাথাগুলো দেখুন কেমন পুড়ে পুড়ে গেছে। এই দেখুন প্রত্যেকটার একটারও মিস নেই। অনেকের তারা বেশি বেশি পুড়েছে, অনেকের আরো আমাদের থেকে কমও পুড়েছে। এটা কিন্তু একটা রোগ, আর ইঁদুরেও কেটেছে মাঝখানে, দেখুন ফাঁকা ফাঁকা একটু একটু, সে ইঁদুরে কেটেছে। এই হাফ বালতি মতো একটুখানি দিয়ে যাবো, হুম, তারপরে খেয়ে এসে দেবো। বিশাল কষ্ট হয়ে গেছে, রোদ উঠেছে সবকিছু না? একা একা করছি তো, জল তোলা দিয়ে শুরু করে ব্যাগ বাঁধানো সব। না। মাঠের দিয়ে তো বন্ধুরা, মানে এই আলের উপর দিয়ে বোঝা যায় না এই জমির মধ্যে ধান ইঁদুরে কেমন কেটেছে। যখন স্প্রে করতে নামে তখন বুঝতে পারে। নেমে বলছি ইঁদুরে বিশাল কাটাকাটিছে ধান, আবার গত বছর খুব কেটেছে। এই দেখুন এই যে মাঝখানে চত্বরটা একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? এই দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই চত্বরটা, এই জায়গাটা কেমন ফাঁকা, ওই সব জায়গাগুলো প্রচুর কেটেছে, একদম ফাঁকা করে দিয়েছে, বোঝা যাচ্ছে দেখে। আপনারা এখান থেকে তো বুঝতে পারবেন না, মানে পাতা ওগুলো এখানে, মানে ধান গাছগুলো কম কম একটু। এই ব্যাটারিরও চার্জ কমে এসছে। বাড়িতে বালতি নিয়ে আসা করে হচ্ছে। তুমি বলছিলে ধান এবার কাটবে না, কি অবস্থা আছে দেখেছো? এখানে দেখেছো আমার গলার সময় হ্যাঁ, রক্ত। ওই সামনেটা তো দেখে পুরো মনে হচ্ছে পুরো একদম ফাঁকা করে দিয়েছে এই জায়গা। পুরো টোটাল জমি মিলে 2-3 কাঠা খাই নিছে না তার বেশি? ওরম হবে। হবে না? হ্যাঁ,
3-4 কাটা মতো। কি বলো তো, এক একটা গোছ থেকে হ্যাঁ 2-3টে করে রয়েছে, বাদ বাকি সব কেটে দিচ্ছি। ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আছে ভিতরে ঢুকে। আর এখন এমন একটা সময় আর তো বেরোবে না, যদি ফার্স্টের দিকে কাটে তাহলে নয় বেরোয়। এখন ধান ফুলে বেরোনোর মুখে, এখন কি আর বেরোয়? থোড়াসার মুখে মুখে ধানগুলো খুব মিষ্টি মিষ্টি থাকে, ওই ধানের গোড়াটা, ওই জন্য ইঁদুরের কাটতে খুব মজা লাগে। আর ওই সামনের জমিটা দেখুন, ইঁদুর তাড়ানোর জন্য পতাকাটা নিয়েছে প্লাস্টিক দিয়ে, এই পাশে এই পাশে। ইঁদুর কি আর ওতে মানে, ইঁদুরের কিচ্ছুতে ভয় পায় না। মনে হচ্ছে এই ড্রামও শেষ হয়ে গেছে, হয়ে গেলে হয়ে যায়। বাড়ি গিয়ে ভাত খেয়ে এসে আর একদিকে বাকি থাকবে, করবে এটা। স্প্রে মেশিনের আওয়াজে তো কিছু বললে শুনতে পাচ্ছে না। 2 বিঘের কাজ করে চলে আসলাম, এখন খেয়ে দিয়ে তারপরে আবার যাবো। রান্না হয়েছে লাল আমুদি মাছ বেগুন আলু দিয়ে। আমাদের মাছ সাদাও খায়? লাল আরেকটা আমুদি হয়, হ্যাঁ সাদা। খাওয়া দাওয়া করে আবার যাবো মাঠের দিক, এখনো চান করা হয়নি। আর আজকে আমার এত ঝিম লাগছে, ঘুম পাচ্ছে খালি। আমি খেয়ে দিয়ে একটু শোবো এখন। খাওয়া দাওয়ার পর আর তেমন কিছু দেখানোই হয়নি, দেখানোর মতো কিছু ছিলও না যে দেখাবো। তো খেয়ে দিয়ে উঠে একটুখানি বসেই তারপরে বাজারে চলে গেছিলো সঙ্গে সঙ্গে। কেননা ধানে শুধুমাত্র পোকা বা রোগ তা না, ইঁদুরও লেগেছে খুব লাগা। ইঁদুরে ধান কেটেছে ভালোই কাটা। তা বর্ষার সময় হলে তো চাপ হয় না অত একটা। শামুক খুব ভালো খায় ইঁদুরে, শামুকের মধ্যে যে কোনো প্রকার ওদের মানে বিষ দিলে মরে যায়। আর এই এখনকার সময় ভাজা পোড়ার সঙ্গে দিতে হয়, দিয়েছি চপ ভাজার সঙ্গে। এখন কতদূর কি এখন খায়, শামুক পাওয়া যায় না। এই সময় তো শামুক পাওয়া যায় না। শামুক পাওয়া গেলে একটুও কোনো চিন্তাই করতে হয় না, যতগুলো শামুক দিয়ে আসা হয় সব খেয়ে নেয়। আর খেয়ে ওরা আর কি পটল তুলে ফেলে। কিন্তু এই সময় তো আর শামুক নেই, ওই জন্য চপ ঠপে এসবের সঙ্গে মাখিয়ে মাখিয়ে দিয়ে এসছে, যেন ভালো খেতে চায় না। তাও দিয়েছি, খায় টুকটাক খায়, এবার দেখা যাক কি হয়। ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তত সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।